আজকে বিজয়ের বউ সুনন্দা হাসপাতালে অ্যাডমিট হয়। বিজয় হাসপাতালে গিয়ে দেখে তার এবারও 3 নম্বর বার মেয়ে হয়েছে, যা দেখে বিজয় খুবই চিন্তায় পড়ে। আসলে বিজয় খুবই বড়লোকি চাল দেখাতে পছন্দ করত। লোকের কাছে ধার করে পেট্রোল কেনা থেকে শুরু করে গাড়ির ইএমআই চালানো ইত্যাদি সে করে বেড়াতো। বিজয় যা টাকা ইনকাম করত তার থেকেও সে বেশি টাকা খরচ করত, যার ফলে বিজয়ের বাজারে অনেক ধার দেনা ছিল। এই রে, আবার এবারও একটা মেয়ে হয়েছে। না না, এভাবে কিছুতেই চলে না। তিনটে মেয়ে হলে আমি এতগুলো মেয়ে মানুষ করার খরচা কোথা থেকে পাবো? তারপর আমার তো বাজারে ধার বাকিও রয়েছে। না, কিছু একটা করতেই হবে। বিজয়, তুমি এসেছো? নাও, মেয়েকে কোলে নাও। আমি ঠিক করেছি এবার আমাদের মেয়ের নাম রাখবো শ্রদ্ধা। তুমি কি কিছু নাম ভেবেছো? আমি ভেবেছিলাম আমাদের অন্তত এবার একটা ছেলে হবে। আমি ওর নামও ঠিক করে রেখেছিলাম যে রোহান রাখবো। যাক, আমি হসপিটালের বিল পে করে দিয়েছি। তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি চলে যাও। এই বলে বিজয় সেখান থেকে চলে যায়। সুনন্দা কিছু বলতে পারে না, কারণ দুটো মেয়ের পর সুনন্দাও আশা করেছিল তার হয়তো এবার একটা ছেলে হতে পারে। কিন্তু 3 নম্বর বারও মেয়ে হওয়ায় সুনন্দা ভীষণই ভেঙে পড়ে। কয়েক ঘন্টা পর সুনন্দা বাড়িতে গিয়ে বিজয়কে খুঁজে পায় না। আচ্ছা মা, বিজয় কোথায় গেছে বলুন তো? বিজয় তো আমাকে হাসপাতাল থেকে আনতেও গেল না, ও ফোনও ধরছে না। ও কি আপনাকে কিছু বলে গেছে? তুমি একটা অপয়া, বুঝতে পেরেছো? তিনটে মেয়ের কেউ জন্ম দেয়। বিজয়কে আমরাও সবাই খোঁজার চেষ্টা করছি। আমি এদিক ওদিক সবার কাছে খবর নিয়েছি, কেউ জানে না বিজয় কোথায় গেছে। আমার তো মনে হয় তুমি এই তিনটে মেয়েকে জন্ম দিয়েছো বলেই বিজয় তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। একটা ছেলেরও মুখ দেখাতে পারলে না তুমি। সুজাতা দেবী এভাবেই সুনন্দাকে অকথ্য ভাষায় অনেক কথা শোনায়, কিন্তু সুনন্দার কিছু করার থাকে না, কারণ সে এখন তিনটে মেয়ের মা। তাই সে চাইলেও প্রতিবাদ করতে পারে না। আসলে সুনন্দা এবং বিজয়ের লাভ ম্যারেজ ছিল, কিন্তু বিজয় কখনোই পুরানো চিন্তাধারার মানুষ ছিল না। তাই সুনন্দা কিছুতেই মেনে নিতে পারে না যে তিনটে মেয়ে হওয়ার পর তার বর তাকে ছেড়ে পালিয়ে যেতে পারে। না না, বিজয় এরকম কিছুতেই করতে পারে না। আমি বিজয়কে খুব ভালোভাবেই চিনি। মা মিথ্যা কথা বলছে। বিজয় কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারে না। বিজয় তো আমাকে খুবই ভালোবাসতো, তাহলে ও এরকম কেন করবে? সুনন্দা অনেক কান্নাকাটি করে। সে ঠিক করে যে কোনোভাবেই হোক সে বিজয়কে খুঁজে বার করবে। কিন্তু এভাবে 2-3 দিন পেরিয়ে যায়। সুনন্দা বিজয়ের কোনো খোঁজ পায় না। সুনন্দা বিজয়ের নিরুদ্দেশ হওয়া নিয়ে ফেসবুকেও পোস্ট করে। সেই সাথে একটা মিসিং পার্সনের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে রাস্তায় বেরোয়। মা, এসব কি? তুমি বাবার ছবি এভাবে কাগজে ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? কি হয়েছে? আর বাবা কোথায়? এতদিন ধরে বাবাকে দেখতে পাচ্ছি না। আমার খুব মন খারাপ করছে মা। যাতে তোর বাবাকে খুঁজে পাওয়া যায় তারই তো ব্যবস্থা করছি। কি আর করব বল? আমি তো একদমই বুঝতে পারিনি যে বিজয় শুধুমাত্র এটুকু কারণের জন্য আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে। সুনন্দা সেই বিজ্ঞাপন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষজনকে বিজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। আর বিজয় যেহেতু আশেপাশে তার চেনা পরিচিত অনেক ব্যক্তির কাছে টাকা ধার করত, তাই বিজয়কে বেশিরভাগ মানুষই চিনত। আরে, এটা আপনার হাজবেন্ড বিজয়? ও তো আমাদের কাছ থেকে অনেক টাকা ধার করে রেখেছে, এখনো ফেরত দেয়নি। তার উপর আবার নিরুদ্দেশ হয়ে গেছে। ওর এত বড় সাহস, আমার টাকা মেরে দেওয়ার চেষ্টা করছে। আমিও তো বিজয়ের কাছ থেকে অনেকগুলো টাকা পাই। বিজয় তো বেশ কয়েকদিন হলো আমার ফোনও ধরছে না। তার মানে বিজয় টাকাগুলো ঝেড়ে দিয়ে মানে কেটে পড়েছে? না না, তা তো হবে না। ওই টাকাগুলো আমাদের ফেরত দিতে হবে। শোনো, তুমি বিজয়ের ধার করা সমস্ত টাকা আমাদের ফেরত দেবে। ধার করার যখন ক্ষমতা রাখতে পেরেছে, তখন ধার চোকানোরও ক্ষমতা থাকতে হবে। অতগুলো লোকের মুখ থেকে এরকম কথা শুনে সুনন্দা আকাশ থেকে পড়ে, কারণ সুনন্দা বিজয়ের ধার দেনার ব্যাপারে কিছুই জানতো না। এসব আপনারা কি বলছেন? আমি তো প্রথমবার শুনছি বিজয় নাকি ধার করেছে। বিজয় তো একটা ভালো চাকরি করত, আর সেই চাকরি দিয়েই আমাদের সংসার চলতো। বিজয়ের ধার করার কি প্রয়োজন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা কিছু শুনতে চাই না। তুমি বিজয়ের ধারের টাকাগুলো শোধ করে দেবে, না হলে আমরা প্রত্যেক দিন তোমার বাড়িতে গিয়ে হামলা করব, যতদিন না পর্যন্ত আমাদের সবার টাকা শোধ হচ্ছে। এমন হুমকি শুনে সুনন্দা ভীষণই ভয় পেয়ে যায়,
কারণ সুনন্দার কাছে তখন কোনো টাকা পয়সা সেরকম ভাবে ছিল না। তাছাড়া প্রেগনেন্সির কারণে তাকে নিজের জবটাও ছাড়তে হয়। তাই বাধ্য হয়ে সুনন্দা এক এক করে তাদের দামি গাড়িগুলো বিক্রি করতে শুরু করে। হতচ্ছাড়া মেয়ে, তোমার জন্য আমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, তারপর আমার ছেলের স্মৃতিগুলো তুমি এভাবে বিক্রি করে দিচ্ছ। তোমাকে আমি কিছুতেই এই গাড়িগুলো বিক্রি করতে দেব না। আমি যদি এই গাড়িগুলো বিক্রি না করি তাহলে টাকা পাবো কোথায়? পাওনাদাররা সবাই বসে আছে। আমি বাজারে বেরোলেই সবাই আমার কাছে টাকা চায়। তারপর আমার 3 মেয়ের পেছনে একটা মাসিক খরচও আছে। অত টাকা আমি পাবো কোথায়? টাকা না থাকলে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো। আমার ছেলের শখের জিনিস আমি কিছুতেই নষ্ট করতে দেব না। তোমার মতো মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। তোমার জন্য আমার বিজয় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমি যদি ঠিক সময়ে বিজয়ের আরেকটা বিয়ে দিতাম তাহলে এরকম কিছুই হতো না। এভাবে সুজাতা দেবী কিছুতেই সুনন্দাকে বিজয়ের বাইকগুলো বিক্রি করতে দেয় না, যার ফলে প্রত্যেক দিনই পাওনাদাররা এসে সুনন্দার বাড়িতে ঢিল ছোড়ে। মা, আমার খুব ভয় করছে, কারা যেন বাড়িতে ঢিল ছুঁড়ছে। কি হবে এবার? আমাদেরকে এসে যদি ধরে নিয়ে চলে যায়? তুমি কিছু করো মা, আমার ভীষণ ভয় করছে। বাবাও তো বাড়িতে নেই যে আমাদের বাঁচাবে। কিছু হবে না, একটু চুপ করে থাকো। ওরা কিছুক্ষণ বাদে আবার চলে যাবে। আমি দরজা ভালো করে আটকে দিয়ে এসেছি, যাতে কেউ আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে সুনন্দা একটা জব পেয়ে যায়। সেই জবের টাকা দিয়েই একটু একটু করে সে পাওনাদারদের টাকা মেটাতে থাকে। 3 মেয়ের দেখাশোনা করার পর সুনন্দার আবার জব করতে অনেকই কষ্ট হতো, কিন্তু তার কাছে কোনো উপায়ও থাকে না। একদিন যখন সুনন্দা অফিস থেকে বাড়িতে ফেরে, সে বিদিশা দেবীকে ফোনে কারো সঙ্গে যেন কথা বলতে শোনে। আরে বিজয়, কেমন আছো? তোমার খবর ভালো তো? তোমার বউ তো চারিদিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তোমার তো কোনো সাড়া শব্দই নেই। অবশ্য একদিক থেকে আমাদের ভালোই হয়েছে, তোমার বউ। এই কথাটুকু বলা মাত্রই বিদিশা দেবী থেমে যায়, কারণ বিদিশা দেবী সুনন্দাকে দেখতে পেয়ে যায়। এই যে, আপনি এখনই বিজয়ের সঙ্গে কথা বলছিলেন মনে হলো। আপনি নিশ্চয়ই জানেন বিজয় কোথায় আছে। আমাকে এখনই বিজয়ের ফোনটা দিন, আমার বিজয়কে খুব দরকার। মানে, আরে না না, আমি তো আমার দিদির ছেলে বিজয়ের সঙ্গে কথা বলছিলাম। ওরও নাম বিজয়, তাই তুমি গুলিয়ে ফেলেছো। তোমার বর কোথায় আছে আমি কি করে জানবো? তোমার বর হয়তো এতদিনে নতুন বিয়ে করে ফেলেছে। ওকে নিয়ে তুমি আর ভেবো না। এই বলে বিদিশা দেবী ব্যাপারটা ঘুরিয়ে দেয়, কিন্তু সুনন্দা কিছুতেই তার কথা বিশ্বাস করতে পারে না। সুনন্দা এখনো পর্যন্ত বিজয়কে খোঁজার কোনো চেষ্টাই বাকি রাখে না। মিসিং রিপোর্ট থেকে শুরু করে এদিক ওদিকে বিজয়ের কথা জিজ্ঞাসা করা, এগুলো সুনন্দা প্রত্যেক দিনই করতে থাকে, কিন্তু কোথাও বিজয়ের কোনো সন্ধান পাওয়া যায় না। একদিন, মা, ও মা, বাড়ির কাছে তো মেলা হচ্ছে, তুমি একটু মেলায় নিয়ে চলো না। সারাদিনই তো তুমি অফিসে থাকো, না হয় বাবাকে খুঁজতে বেরিয়ে যাও। একবারও তো আমাদের মেলায় নিয়ে গেলে না তুমি। এই কথা শুনে সুনন্দা তার 2 মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে যায়, কিন্তু সেখানে গিয়ে সুনন্দা বিজয়কে অন্য একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খেতে দেখে, যা দেখে সুনন্দা নিজেকে ঠিক রাখতে পারে না। সুনন্দা গিয়ে সোজা বিজয়ের গালে একটা ঠাসিয়ে চড় মারে। হতচ্ছাড়া ছেলে, বাড়িতে বউ বাচ্চা রেখে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে সংসার পেতেছো? তোমার লজ্জা করে না? আমরা কতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে আয়েশ করছো? আরে সুনন্দা, তুমি এখানে? না না, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আসলে এই মহিলা আমার হোটেলের মালকিন। আমি এনার হোটেলে শেফের কাজ করি। তাছাড়া আমি তো বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। নাটক মারার জায়গা পাও না, এখন ওর সামনে এই সমস্ত কথা বলছো? তুমি কি ভেবেছো আমি গাধা? তুমি যদি আমাকে দেখতেই আসতে তাহলে তো একবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে আমি কেমন আছি, কিংবা তোমার মেয়েরা কেমন আছে। আসলে আমার ফোনটা হারিয়ে গেছে, আর সেই সঙ্গে তোমার নাম্বারও। তাছাড়া আমাদের পাড়ার লোকেরা সবাই আমাকে বলছে তুমি নাকি আমার মুখ দেখতেও চাও না। আমি অনেক টাকা ধার করে ফেলেছিলাম বলে অন্য একটা জব খুঁজছিলাম, যাতে আমি ভালো টাকা রোজগার করতে পারি। হ্যাঁ, আসলে আমার সঙ্গে বিজয়ের রাস্তায় দেখা হয়। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই বিজয় আমার সামনে এসে পড়ে। আসলে সেদিন সুনন্দার 3 নম্বর মেয়েটি হওয়ার পর বিজয় তার লোন নিয়ে ভীষণই চিন্তায় পড়ে।
সেই চিন্তায় বিজয় রাস্তা পার হতে গিয়ে হঠাৎই শ্রেয়ার গাড়ির সঙ্গে তার ধাক্কা লেগে যায়। তাই বিজয়কে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বিজয় শ্রেয়াকে সমস্ত কিছু জানায়। ও মাই গড, আপনি তো দেখছি একজন বিজনেসম্যান। আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারেন? আসলে আমার মাথায় অনেক লোনের চাপ আছে, আমাকে ধারগুলো খুব তাড়াতাড়ি শোধ করতে হবে। আই এম সো সরি, আসলে আমি একদমই বুঝতে পারিনি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে আমার কার্ডটা রাখুন, আপনার কোনো দরকার হলে আপনি আমাকে ফোন করতে পারেন। তারপর থেকে বিজয় শ্রেয়ার 5 স্টার হোটেলে সেফের কাজ করতে থাকে। শ্রেয়া ইচ্ছা করেই বিজয়কে অনেক টাকা মাহিনা দেয়, যাতে বিজয় তার লোনগুলো শোধ করতে পারে। পুরো ঘটনা শোনার পর সুনন্দা বলে, তবে ওই বিদিশা মাসিমা কেন আমাকে মিথ্যা কথা বলল যে তুমি নাকি অন্য কারোর সঙ্গে বিয়ে করেছো? সে কি, আসলে আমি বাড়িতে ঢুকতেই সবাই আমাকে চলে যেতে বলে। সবাই বলে তুমি নাকি আমার মুখ দেখতেও চাও না, তাই আমিও আর লজ্জায় তোমাকে আমার মুখ দেখাইনি। এই বলে বিজয় আবার সুনন্দা এবং তার মেয়েদেরকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বিজয়কে ফিরে আসতে দেখে পাড়ার লোকেরা সুনন্দাকে সব সত্যি কথা বলতে থাকে। আসলে বিজয় এতদিন আমাদের থেকে শুধু লোন নিয়ে গেছে, টাকা পয়সা কোনো দিনও শোধ করেনি। কিন্তু তুমি বিজয়ের বউ হওয়া সত্ত্বেও আমাদের একটু একটু করে টাকা শোধ করছিলে, তাই আমরা বিজয়কে এই পাড়ায় ঢুকতে দিইনি। হ্যাঁ, কারণ বিজয় আবারও বাড়িতে ফিরে এলে ও আরও বেশি বেশি টাকা পয়সা খরচা করতো, আর আমরা আমাদের টাকাগুলো ফেরতও পেতাম না। তাই আমরা ইচ্ছে করে বিজয়ের খোঁজ পাওয়া সত্ত্বেও তোমাকে জানাইনি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এই টাকাগুলো তোমরা রাখো। আসলে আমি তো তোমাদেরকে টাকা শোধ করতে এসেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি যে তোমরা সবাই মিলে এই সমস্ত কাণ্ড বাদিয়েছো। আসলে আমার আগের জবটাও চলে গিয়েছিল, আর এত টাকা লোন আমি কী করে মেটাবো জানতাম না। সত্যি কথা বলতে আমি একটু রাগ করিনি। আমার ঘরে 3 মেয়ে আছে, এটা তো আমার সৌভাগ্যের কথা। আর ওদেরকে মানুষ করার জন্যই আমি অন্য একটা কাজের সন্ধানে গিয়েছিলাম। এই বলে বিজয় তার সমস্ত পাওনাদারদের হাতে মোটা টাকা ধরিয়ে দেয়। সেই টাকা পাওয়ার পর কেউ আর কিছু বলতে পারে না। আমি তো ভেবেছিলাম আমার 3টে মেয়ে হয়েছে বলে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেছো। সবাই আমাকে কতই না কথা শুনিয়েছে, তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি। সুনন্দা বিজয়কে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে বিজয় তার স্ত্রী এবং 3 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। বিজয় আর কখনো কারোর কাছ থেকে কোনো রকম টাকাও ধার করে না। মিলি ফুচকা খেতে খুব ভালোবাসতো। সে এত বড় ফুচকা লাভার ছিল যে কোনো ফুচকা স্টলে ফুচকা খেতে গেলে তার পেছনে দাঁড়িয়ে থাকা আর কেউই ফুচকা খাওয়ার সুযোগই পেত না। তার এই অভ্যাসের জন্য তার স্বামী রমেন এবং তার শাশুড়ি মা ফাল্গুনী দেবী সবসময় খুব বিরক্তি প্রকাশ করত। একদিন সকালবেলা রমেন ও ফাল্গুনী দেবী ব্রেকফাস্ট করার জন্য খাবারের অপেক্ষা করছিল। মিলি বেশ কিছুক্ষণ পর টেবিলে চিকেন কষা রেখে আবার রান্নাঘরে চলে যায়। কি ব্যাপার রে রমেন, আজকে তোর বউ আমাদের জন্য সকাল সকাল চিকেন কষা রান্না করলো? প্রত্যেকদিন তো শুধু চিড়ে আর দুধ খেতে দেয়। আমিও তো অবাক হলাম মা, আজকে মনে হয় গরম গরম লুচির সঙ্গে চিকেন কষা খাওয়া হবে। গরম গরম পরোটা হলেও হবে যদিও। আমার মনে হচ্ছে তোর বউ লুচি ভাজছে, বুঝেছিস? ওই তো বৌমা আসছে। এ কি, বৌমার হাতে এতগুলো ফুচকা কেন? মিলি, তুমি এত ফুচকা নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাড়ির সামনে ফুচকার স্টল দেবে নাকি? দেখো, আমাদের কিন্তু একটা মান সম্মান আছে। তুমি ফুচকার স্টল বসালে সব মান সম্মান শেষ হয়ে যাবে। যাক, এই বাহানায় বৌমা তোমার কিছু ইনকামও হয়ে যাবে। কে বললো আমি ফুচকার স্টল দিতে যাচ্ছি? আমার সময় এখনো অত খারাপ হয়নি যে আমি ফুচকার স্টল দেব। আরে রেগে যাচ্ছ কেন তুমি? তোমার হাতে এত ফুচকা দেখে আমরা একটু মজা করলাম তোমার সঙ্গে। ফুচকা নিয়ে দিন রাত চিন্তা করলে হবে নাকি? কোনো দিকে খেয়াল নেই তোমার। আমাদেরকে শুধু চিকেন কষা দিয়ে চলে গেলে। তরকারির সঙ্গে লুচি পরোটা বা লুচি দিতে হয় সেটা বোধহয় ভুলেই গেছো, নাকি এখন আবার শুধু শুধুই তরকারি খেতে বলবে? তোমাদের কথা শেষ হবে তারপর তো। আমি তো আর এমনি এমনি সকাল সকাল এত ফুচকা ভাজিনি। সকালের ব্রেকফাস্টের মেনুতে আজকে স্পেশাল ডিশ তৈরি করেছি, চিকেন কষা উইথ ফুচকা। মিলি, ফুচকা খেতে খেতে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফুচকার সঙ্গে চিকেন কষা কে খায়, তাও আবার সকালের ব্রেকফাস্টে? আমার এক বন্ধু খায়, ও আমাকে ট্রাই করতে বলেছে। খেতে নাকি দারুণ লাগে। নিজের জন্য তো শুধু করতে পারি না বলো, তাই সবার জন্যই করলাম। নাও, খাওয়া শুরু করো। দূর, পুরো মুডটাই নষ্ট করে দিল। এই, তুমি খাও মাংস দিয়ে ফুচকা। তুই দাঁড়া রমেন, আমি তোর জন্য লুচি ভেজে নিয়ে আসছি। যাক, ভালোই হলো, কারোর সঙ্গে আর ফুচকা শেয়ার করতে হবে না। খাই এবার, আর থাকা যাচ্ছে না।
মিলি মন ভরে একা একা চিকেন ফুচকা খায়। পরের দিন বিকেলের দিকে ফাল্গুনী দেবী মিলিকে বাজার থেকে কিছু শাকসবজি কিনে আনতে পাঠায়। রাস্তা দিয়ে সে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তখন সে দেখে যে তাদের পাড়ার কয়েকটা কাকিমা ফুচকা খাচ্ছে। মিলিকে দেখে তাদের মধ্যে একজন বলে, এই বৌমা, কোথায় যাচ্ছ? এসো, ফুচকা খেয়ে যাও, আমরা সবাই খাচ্ছি। কোনোদিন ফুচকাওয়ালা আসে না, আজকে এলো, এসো এসো। না না, তোমরা খাও, আমি এখন খাবো না, আমার কাছে এখন টাকা নেই, বাজার থেকে এসে খাবো। আরে টাকা নেই তাতে কি, আমি তোকে টাকা দিতে বলেছি? আয় আয়, দুটো একটা খেয়ে যা। আমরা বুড়ি হয়ে এত ফুচকা খাচ্ছি আর তোরা তো এখন ইয়ং আছিস। দাও ফুচকাওয়ালা, একে আগে ফুচকা দাও দেখি, এ খেয়ে নিক, তারপর আমরা খাবো। থ্যাংক ইউ কাকিমা, এই যে ঝাল আর টক বেশি করে দেবে। মিলি ফুচকা খেতে শুরু করে দেয়, কিন্তু সে আর থামার নাম করে না। কিছুক্ষণের মধ্যে সে ফুচকা স্টলের সব ফুচকা খেয়ে শেষ করে দেয়। সবাই তাকে এত ফুচকা খেতে দেখে অবাক হয়ে যায়। আরে আরে, তুই তো সব ফুচকা খেয়ে শেষ করে ফেললি, আমরা এবার খাবো কি? তুই কি জীবনে ফুচকা চোখে দেখিসনি? তোর বর শাশুড়ি তোকে কোনোদিন ফুচকা খাওয়ায়নি নাকি যে একেবারে এত ফুচকা খেয়ে ফেললি? আমি তো আগেই বলেছি যে আমি খাবো না, তোমরা এত জোর করলে আমি তোমাদের কথা কিভাবে ফেলতে পারি বলো? যতই হোক তোমরা তো গুরুজন। তাই বলে তুই এত ফুচকা খেলি কিভাবে? আপনারা পরে কথা বলবেন, আমার টাকাটা মিটিয়ে দিন, আমি চলে যাই। আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, আজকে আর আমায় পুরো পাড়ায় ঘুরতে হবে না, এক জায়গায় এসেই সব ফুচকা শেষ। দিন দিন 2000 টাকা করে বের করুন। আমার কাছে টাকা চাইছো কেন তুমি? তোমার সব ফুচকা তো এ খেয়েছে, এর কাছে টাকা চাও। আমি কেন টাকা দেব? আমি তো আগেই বলেছি যে আমার কাছে টাকা নেই। তুমি তো জোর করে আমাকে ফুচকা খাওয়ালে, এবার টাকাটা তুমিই দাও। আরে আরে, এটা তো দিন দুপুরে ডাকাতি হয়ে গেল। আমার কাছে অত টাকা নেই, বুঝেছিস? চুপ করে টাকা বের কর, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন সেখান থেকে রমেন বাড়ি ফিরছিল। মিলিকে পাড়ার কাকিমাদের সঙ্গে ঝগড়া করতে দেখে এবং ফুচকাওয়ালাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রমেন বুঝে যায় তার বউ নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। মিলির কাছ থেকে সবটা জানার পর সে ফুচকাওয়ালাকে 2000 টাকা দিয়ে দেয়। চলো মিলি, বাড়ি চলো। আর আপনাদের মনে থাকলে আর কখন আমার বউকে ফুচকা খেতে ডাকবেন না। বাবা রে বাবা, মাথা খারাপ, ন্যাড়া বেলতলায় একবারই চাই, বারবার চায় না। এরকম ভাবে সময় কাটছিল। একদিন রমেন অফিস থেকে বাড়ি ফিরলে মিলি তাকে বলে, তুমি এসে গেছো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। শোনো না, আমি বড় ফুচকা খাবো, আমাকে বড় ফুচকা এনে দাও। আমি কালকে রাতে একটা স্বপ্ন দেখেছি যে আমি এত বড় বড় ফুচকা খাচ্ছি। আমি সত্যি সত্যি বড় ফুচকা খেতে চাই রমেন। এতদিন পর্যন্ত তো সব ঠিকই ছিল, আজকে থেকে কি তোমার বড় ফুচকা চ্যাপটা শুরু হলো? ফুচকা বড় বড় হয় না, বুঝেছো? এতদিন তো অনেক ফুচকা খেয়েছো, কই কারোর কাছে দেখেছো বড় ফুচকা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে না কেন? নিশ্চয়ই পাওয়া যাবে, তুমি খুঁজবে তারপর তো। আমি স্বপ্নে দেখেছি মানে বড় ফুচকা আছে। আরে মানুষ তো স্বপ্নে অনেক কিছুই দেখে, আর সব স্বপ্নই সত্যি হয় না। তুমি বসো, আমি তোমার জন্য এমনি নর্মাল ফুচকা এনে দিচ্ছি। কত টাকা আনবো বলো? না না, আমি বড় ফুচকা খাবো। আমি তোমার বউ, আর আমার ইচ্ছে পূরণ করা, আমার স্বপ্ন পূরণ করা তোমার কর্তব্য। আমি জানি না কিছু, যেখান থেকে পারো আমাকে বড় ফুচকা এনে দাও, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। যে একটা ছোট স্বপ্ন পূরণ করতে পারে না, তার সাথে থেকেই বা কি লাভ বলো? স্বপ্নে ছোট হলে সমস্যা ছিল না, কিন্তু তুমি যত বড় ফুচকা দেখাচ্ছ সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। আর তাছাড়া তুমি তো বাড়িতেই বানিয়ে নিতে পারো। আমি বাড়িতে বড় ফুচকা বানানোর চেষ্টা করেছি, কিন্তু হয়নি তো, সব লুচি হয়ে গেছে। তুমি যাও, তাড়াতাড়ি যাও, বড় ফুচকা নিয়ে এসো আর আমার মনের ইচ্ছা পূরণ করো। রমেন নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে ভালোভাবেই জানতো যে তাদের এলাকায় বড় ফুচকা পাওয়া যাবে না। রমেন বিরক্ত হয়ে রাস্তার ধারে বসে পড়ে। তখন তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে রমেনের এক বন্ধু বিপ্লব নেমে আসে। কিরে রমেন, কি হয়েছে তোর? এখানে বসে আছিস যে, কি সমস্যা? আর বলিস না ভাই, আমার বউটা ফুচকা ফুচকা করে জীবন শেষ করে দিল। রমেনের কাছ থেকে সবটা জানার পর বিপ্লব বলে, বৌদি তো ঠিক স্বপ্নই দেখেছে। বড় ফুচকা পাওয়া যায় না কে বলেছে? নিশ্চয়ই পাওয়া যায়, তবে আমাদের এখানে নয়, অন্য শহরে। নাগপুরে বিশাল বড় বড় ফুচকা পাওয়া যায়,
শুধু তাই না, ওখানে বড় ফুচকা খাওয়ার কম্পিটিশনও হয়। কেউ একটা সিঙ্গেল বড় ফুচকা খেয়ে শেষ করতে পারে না, বুঝলি? যে খেতে পারে তাকে 5,000 টাকা পুরস্কারের একটা ট্রফি দেওয়া হয়। ভাই, আমার বউকে তুই চিনিস না, ও একাই ফুচকার স্টল শেষ করে দেয়। ওকে যত বড়ই ফুচকা দেওয়া হোক না কেন, ও ঠিকই খেয়ে নেবে। না, পারবে না, কেউ পারবে না। ওরা ফুচকার মধ্যে অনেক কিছু দেয়, একটু খেলেই পেট ভরে যায়। তুই এক কাজ কর, তোর বউকে ওখানে নিয়ে গিয়ে দেখতে পারিস। বিপ্লবের কাছ থেকে আইডিয়া নিয়ে রমেন বাড়ি চলে আসে। পরের দিন সে মিলিকে নিয়ে নাগপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা ট্রেনে উঠে পড়ে। আমার বরটা খুব ভালো, আমাকে বড় ফুচকা খাওয়ানোর জন্য অন্য শহরে নিয়ে যাচ্ছে। এই কতক্ষণ লাগবে গো? 10 ঘন্টা লাগবে। এমনি এমনি তোমাকে নিয়ে যাচ্ছি না, ওখানকার ফুচকা চ্যালেঞ্জ তোমাকে জিততেই হবে। তুমি যদি না জিততে পারো তাহলে কিন্তু তোমাকে সারা জীবনের জন্য ফুচকা খাওয়া ছেড়ে দিতে হবে, বুঝেছো? আমি হেরে যাব? তুমি এটা ভাবলে কি করে? আমাকে কেউ ফুচকা খাওয়াই হারাতে পারবে না। তুমি চলো শুধু। আর আমি যদি জিতে চাই তাহলে কিন্তু আমাকে প্রত্যেক মাসে এখানে বড় ফুচকা খাওয়াতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখা যাক। দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার পর তারা নাগপুরে পৌঁছে যায়। মিলি ট্রেনের মধ্যে কিচ্ছু খায়নি। সে তার পেট একদম ফাঁকা রেখেছিল যাতে সে অনেক ফুচকা খেতে পারে। তুমি এখানে বসো, আমি ফুচকা অর্ডার করে আসছি, ওদের সঙ্গে কথা বলে আসি। এই যে আমি সব বুঝিয়ে দিচ্ছি। আমরা আপনাকে 3টে বড় বড় ফুচকা দেব। যদি আপনি 3টে ফুচকা খেয়ে শেষ করে দিতে পারেন তাহলে ক্যাশ 15,000 টাকা পুরস্কার আর সাথে একটা ট্রফিও পাবেন। আর হেরে গেলে ফুচকার দামও 3,000 টাকা দিতে হবে। কি চ্যালেঞ্জ করবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। ফুচকা নিয়ে এসো। একজন এসে মিলির সামনে বড় বড় 3টে ফুচকা রেখে দেয়। মিলি ফুচকা দেখে একেবারে আকাশ থেকে পড়ে, কারণ ফুচকার সাইজগুলো বিশাল আকার ছিল। সে যত বড় ফুচকা স্বপ্নে দেখেছিল তার চেয়ে প্রায় 10 গুণ বেশি বড় ছিল ফুচকাগুলো। কি হলো, ভয় পেয়ে গেলে তো? না না, একদমই না। আমি 3টেই খেয়ে ফেলবো। কত সময় যেন? 5 মিনিট, তাই তো? ওকে, স্টার্ট করি। ওরে বাবা, ফুচকাগুলো এত ভারী কেন? ইট পাটকেল পড়েছে নাকি এর মধ্যে? আপনার টাইম স্টার্ট হয়ে গেছে ম্যাডাম। মিলি ঝপাঝপ করে ফুচকা খাওয়া শুরু করে দেয়। ফুচকার মধ্যে অনেক বেশি পরিমাণে আলু মাখা এবং আরো কয়েক রকমের ফল ভরা থাকায় একটা ফুচকা খেয়ে মিলির পেট ভরে যায়। কিন্তু ফুচকা খুবই সুস্বাদু হওয়ায় এবং চ্যালেঞ্জ জেতার জন্য সে আরো একটা ফুচকা খেয়ে ফেলে। 2টো ফুচকা সে মাত্র 2 মিনিটে শেষ করে ফেলে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। লোকজন ভিড় করে মিলির ফুচকা খাওয়া দেখতে থাকে। অনেকে আবার তার ভিডিও করছিল। মিলি অনেক চেষ্টা করার পর 2.5খানা ফুচকা খেতে পারে। কি হলো, খাও, এখনো 1 মিনিট আছে। না, আর নয়, আমি আর পারবো না বাবা। আমি হেরে গেছি। আমার পক্ষে আর সম্ভব হবে না। আমার ছোট ফুচকাই ভালো ছিল, অনেকগুলো খাওয়া যেত। এই ফুচকাগুলো খুব টেস্টি, কিন্তু একটু ছোট ছোট হলে ভালো হতো। মিলি চ্যালেঞ্জ হেরে যাওয়ায় রমেন খুব খুশি হয়। বাপরে বাপ, মিলিকে মানতে হবে। ভাগ্যিস বিপ্লবের কথা শুনে এদেরকে আমি 3টে ফুচকা দিতে বলেছিলাম। একটা ফুচকা দিলে আজকে আমি হেরেই যেতাম আর আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি জানতাম তুমি হেরে যাবে। চলো বাড়ি চলো, আজকের পর থেকে তোমার মুখে যেন ফুচকার নাম না শুনি বলে দিলাম। চলো চলো। ঠিক আছে, আমি আর ফুচকা নিয়ে পাগলামি করব না, কিন্তু মাঝে মাঝে খাবো প্লিজ। মিলি আস্তে আস্তে তার অতিরিক্ত ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। রমেনকে সে আর কোনোদিনও ফুচকা খেতে নিয়ে যাওয়ার জন্য বলতেও পারে না।